আসসালামু আলাইকুম দর্শক, প্রসঙ্গ হচ্ছে শিলিগুড়ি করিডোর এবং লালমনিরহাট বিমান ঘাঁটি। হ্যাঁ, শিলিগুড়ি করিডোরটা হচ্ছে ভারতের ভিতর আর লালমনিরহাট বিমান ঘাঁটি হচ্ছে বাংলাদেশের ভিতর। শিলিগুড়ি করিডোর ভারতের বাংলাদেশ সীমান্তের সাথে শিলিগুড়ি করিডোর, এবং শিলিগুড়ি করিডোরের ব্যাসার্ধ হচ্ছে, প্রস্থটা হচ্ছে কোনো জায়গায় 18 কিলোমিটার, কোনো জায়গায় 20 কিলোমিটার, কোনো জায়গায় 21 কিলোমিটার। খুব সংক্ষিপ্ত একটা ব্যাসার্ধের। ভারতের সাথে ভারতের পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য আছে, যাকে 7 সিস্টার বলে, যেমন মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, আসাম, তারপর হচ্ছে নাগাল্যান্ড, এগুলি 7 সিস্টারের অন্তর্ভুক্ত 7টা রাজ্য। এই 7টা রাজ্য ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র পথ হচ্ছে এই শিলিগুড়ি করিডোরটা, ন্যারো শিলিগুড়ি করিডোর। কোনো রকমে যদি এই শিলিগুড়ি করিডোরটা বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে ভারতের 7টি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে, এতে কোনো ডাউট নেই। ভারত সবসময় সেই শিলিগুড়ি করিডোর নিয়ে চিকেন নেক বলে, এটাকে মুরগির গলার এই অংশটা বলে চিকেন নেক, সেই চিকেন নেক বলে শিলিগুড়ি করিডোরটা নিয়ে ভারত সরকার সবসময়, আর আগে থেকে ভারত সরকার সবসময় চিন্তিত থাকতো। এখন টেনশনের মাত্রা মনে হয় আরও বেড়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হওয়ার পর। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এমন একজন ব্যক্তি, যিনি ভারতের রাগডাক করে কথা বলেন না, ভারতের মুখের উপর কথা বলেন। বাংলাদেশের জিও রহমানের পরে আরেকজন সবচেয়ে বেশি এফেক্টিভ মানুষ হচ্ছে ভারতের জন্য জন্ম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো এই শিলিগুড়ি করিডোরের যে বাংলাদেশ ভারত যে বর্ডার আছে, এই বর্ডার থেকে এই 8-10 কিলোমিটারের মধ্যে হচ্ছে আপনার বিমান ঘাঁটি বাংলাদেশের। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের। এই লালমনিরহাট বিমান ঘাঁটির একটা ইতিহাস বলে, লালমনিরহাট বিমান ঘাঁটি কিন্তু এটা আজকের না, এটা ব্রিটিশ আমল থেকে ব্রিটিশদের দ্বারা নির্মিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখান থেকে আমেরিকান প্লেন এবং ব্রিটিশ প্লেন বিভিন্ন জায়গায় আক্রমণ করতো। জাপান ব্রিটিশ যুদ্ধের সময় তখন এটা ব্যবহার করতো, তখন সামরিক বিমান উঠানামা করতো এখানে ব্রিটিশের, আমেরিকার। তো সেটা 1947 সালে স্বাধীন হয়ে পাকিস্তান হয়ে যাওয়ার পরে এটা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত করেছে বর্তমান বাংলাদেশ। তখন এটা পাকিস্তান সরকার প্রথম দিকে এটা আবার সংস্কার করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু অর্থের অভাবে আর করতে পারেনি, তেমনই পড়ে রয়েছে। এটাতে রানওয়ে বাংলাদেশে এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম রানওয়ে। এটার রানওয়ে শুধু 4.5 কিলোমিটার মতো শুধু রানওয়ে আছে। তো এটাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আসার পরে এটাকে উপর হাত দিয়েছেন উনি সংস্কারের, এবং এটা 3 ভাবে বিভক্ত হবে। একটা হচ্ছে জঙ্গি বিমান, সামরিক বিমান উঠানামা করার জন্য একটা অংশ থাকবে, আরেকটা হচ্ছে মেনটেন্যান্সের জন্য, বেসামরিক এবং সামরিক বিমান মেনটেন্যান্সের জন্য থাকবে, আরেকটা হচ্ছে বেসামরিক বিমান উঠানামা করার জন্য ব্যবহার হবে। কারণ এটা বিশাল, এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম বলে, কেউ কেউ বলে সবচেয়ে বড়, আর কেউ কেউ বলে দ্বিতীয় বৃহত্তম। যা হোক, এটা নিয়ে ভারতের এই লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের এখন মাথা ব্যথার আর শেষ নেই। অথচ ভারত গত কিছুদিন আগে 3টা ঘাঁটি বানিয়েছে, সামরিক ঘাঁটি। একটা শিলিগুড়ি করিডোরের ওইখানে বানিয়েছে, কাছে, সীমান্তের কাছে, এই 1 কিলোমিটার না 1.5 কিলোমিটার ভিতর। আরেকটা বানিয়েছে আসামের ওইদিকে, আরেকটা বানিয়েছে পশ্চিমবাংলা। এটা নিয়ে বাংলাদেশ কোনো টেনশন করে না। যত টেনশন করে বৃহৎ ভারতের, নিজেকে পরাশক্তি হিসেবে জাহির করে নরেন্দ্র মোদী। 36 ইঞ্চি ছাতি বলে তার বুকের সাইজ। এখন এইখানে এখন বাংলাদেশ চীন থেকে যে 10C ফাইটার প্লেন, চৌকস ফাইটার প্লেন কিনবে, এবং পাকিস্তান থেকে কিনবে JF-17 থান্ডার বিমান। এই JF-17 বিমান গত কয়েক মাস আগে পাকিস্তান ভারত যুদ্ধে পেহেলগাম ইস্যু নিয়ে ভারত আক্রমণ করার পরে এর পরবর্তীতে পাকিস্তান রিভেঞ্জ নিয়েছে। পাকিস্তান আক্রমণ করার আধা ঘন্টার মধ্যে 60টি ফাইটার প্লেন ফেলে দিয়েছে। তার মধ্যে 4টি রাফাইল বিমান, 2টি রাশিয়ান বিমান, দুইটির মধ্যে একটি হচ্ছে সুখোই সিরিজের, আরেকটা হচ্ছে মিগ সিরিজের। আরেকটা কি প্লেন ফেলে দিয়েছে জানি না। এগুলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইন্দোনেশিয়া সফর করেছেন গত কয়েক মাস আগে, তখন তিনি 2বার করে উচ্চারণ করেছেন যে ইন্ডিয়া হ্যাজ লস্ট 7 নিউ ফাইটার প্লেন। কিন্তু কোন দেশে ফেলেছে, কোন দেশে এই ভারতের প্লেনকে ফেলে দিয়েছে সে এইভাবে আর কোনো উল্লেখ করে নেই, ডিপ্লোম্যাটিকভাবে বলেছে, কিন্তু মানুষ বুঝে নিয়েছে কার কথা বলেছে। তো এখন এই শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের মাথা ব্যথা। আমাদের যখন যে বিমান বাহিনী, আমাদের একেবারে বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীকে শেখ হাসিনা একেবারে ভারতের দাসী হিসেবে একেবারে দুর্বল করে রেখেছিল ভারতের প্রেসক্রিপশনে। এখন এগুলা প্রজেক্টগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব হাতে নিয়েছেন। প্রচুর পরিমাণ F-17 প্লেন আসবে পাকিস্তান থেকে, এগুলো ওইখানে থাকবে। আবার J-10C চাইনিজ ফাইটার প্লেন আসবে, এগুলো ওইখানে থাকবে। এগুলি নিয়ে ভারতের মাথা ব্যথা। ভারতের আর রাতে ঘুম নাই। মোদির সাউথ ব্লকের, দিল্লি সাউথ ব্লকের আর রাতে ঘুম নাই, হারাম হয়ে গেছে। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর। এই সরু করিডোরই গোটা উত্তর পূর্বকে যুক্ত রাখে ভারতের মূল ভূখণ্ডের সাথে। আর এখন সেই লাইফ লাইনের একেবারে গায়ে ঘেঁষে লালমনিরহাটে তৈরি হচ্ছে বাংলাদেশের নতুন সামরিক বিমান ঘাঁটি। সূত্র বলছে এখানেই রাখা হবে চীনের তৈরি আধুনিক যুদ্ধ বিমান J-10C ভিগোরাস ড্রাগন এবং JF-17 থান্ডার। প্রায় $2.2 বিলিয়ন এই সামরিক চুক্তি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দক্ষিণ এশিয়ায়। কিন্তু প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি বাংলাদেশের নিজস্ব প্রয়োজনে, নাকি এর আড়ালে রয়েছে চীনের এক গভীর ভূ রাজনৈতিক পরিকল্পনা, যার লক্ষ্য ভারতের কৌশলগত লাইফলাইন শিলিগুড়ি করিডোর? ভারতের গোয়েন্দা সংস্থাগুলি ইতিমধ্যেই নজর রাখছে প্রতিটি পদক্ষেপে, কারণ এই ঘাঁটির ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে গোটা উপমহাদেশের নিরাপত্তার ভারসাম্য। আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই করিডোর ঘিরে তৈরি হচ্ছে নতুন রহস্য, এবং চীন বাংলাদেশের এই গোপন চুক্তি ভারতের জন্য কতটা বিপজ্জনক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে আপনার জন্য থাকছে ছোট্ট একটি কুইজ, যার উত্তর আপনাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। শিলিগুড়ি করিডোর ঘিরে আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা শুধু ভারত বাংলাদেশ নয়, পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডোরই ভারতের মূল ভূখণ্ডকে যুক্ত রাখে উত্তর পূর্বের সঙ্গে। আর এখন সেই করিডোরের মাত্র 100 কিলোমিটার দূরে গড়ে উঠছে বাংলাদেশের লালমনিরহাট সামরিক ঘাঁটি। স্যাটেলাইট ফুটেজে দেখা যাচ্ছে রানওয়ে সম্প্রসারণ, কংক্রিট প্রাচীর, রাডার স্থাপন, বিশাল হ্যাঙ্গার, সবকিছুই যুদ্ধকালীন তৎপরতায় এগোচ্ছে। অক্টোবর 2025-এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে $2.2 বিলিয়ন সামরিক চুক্তিকে। এতে রয়েছে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সারফেস টু এয়ার মিসাইল, লং রেঞ্জ রাডার, সবই চীনা প্রযুক্তির। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল অস্ত্র কেনা নয়, বরং বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোকে চীনের ওপর সম্পূর্ণ নির্ভরশীল করে তোলা। কারণ প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ সবকিছুই চীনের হাতে। অর্থাৎ বিমান বাংলাদেশের হলেও নিয়ন্ত্রণ থাকবে বেইজিং এর আঙুলে। চীনের তৈরি J-10C ভিগোরাস ড্রাগন একটি উন্নত ফাইটার জেট, যার রাডার ও মিসাইল রেঞ্জ ভারতের নিরাপত্তার জন্য যথেষ্ট উদ্বেগের। লালমনিরহাট ঘাঁটি থেকে মাত্র কয়েক মিনিটেই এই বিমান পৌঁছে যেতে পারে শিলিগুড়ি করিডোর পর্যন্ত। আর বাংলাদেশের পুরনো বিমান বহর এখন প্রায় অচল, তাই তারা চীনা বিকল্পের দিকে ঝুঁকছে। কিন্তু এটা কি কেবল আধুনিকীকরণ, নাকি চীনের স্ট্রিং অফ পার্লস কৌশলের নতুন মুক্ত? পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমারের পর এবার বাংলাদেশ। চীনের উপস্থিতি ক্রমে ভারতের চারদিক ঘিরে ফেলছে। বাংলাদেশের রাজনীতি এখন বদলে গেছে। শেখ হাসিনার উষ্ণ সম্পর্কের জায়গায় এসেছে ইউনূস প্রশাসনের চীনমুখী নীতি। পাকিস্তানের সঙ্গেও সামরিক যোগাযোগের ইঙ্গিত মেলে। কর্নেল শান্তনু রায়ের ভাষায়, চিকেন নেকের এত কাছে ঘাঁটি মানে ভারতকে চ্যালেঞ্জ করা। চীন ও পাকিস্তান দুই দিক থেকেই বাংলাদেশকে প্রভাবিত করছে। আইএসআই ও চীনা উপদেষ্টাদের যাতায়াত ইতিমধ্যেই নজরে এসেছে। চীন আগেই বাংলাদেশকে দিয়েছে টাইপ 15 লাইট ট্যাঙ্ক ও টাইপ 035G সাবমেরিন, এখন আবার জেট ফাইটার। ফলে ভারতের দুই প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান এখন একই সামরিক সরবরাহকারীর উপর নির্ভরশীল। এই ঘাঁটি এক সময় অফশোর বেসে পরিণত হতে পারে, যেখানে চীনা বা পাকিস্তানি প্রযুক্তিবিদ স্থায়ীভাবে থাকবে। তখন বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত ধীরে ধীরে ফিকে হয়ে যাবে। ভারত অবশ্য নিশ্চুপ নয়। এনটিআরও, এয়ার ইন্টেলিজেন্স সব সংস্থা নজর রাখছে প্রতিটি পদক্ষেপে।
হাসিমারা ও তেজপুর ঘাঁটির সক্ষমতা এমন পর্যায়ে যে প্রয়োজনে কয়েক ঘন্টাতেই সীমান্তের যে কোনো হুমকি নিস্তেজ করা সম্ভব। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ যদি ভাবে চীনের ছায়ায় দাঁড়িয়ে ভারতকে ভয় দেখানো যাবে, সেটা হবে সবচেয়ে বড় ভুল। কারণ ভারতের হাতে শুধু সামরিক নয়, অর্থনৈতিক ক্ষমতাও রয়েছে। বাংলাদেশ প্রতি বছর ভারতের কাছ থেকে প্রায় $15 বিলিয়ন পণ্য আমদানি করে। যদি ভারত বাণিজ্য বন্ধ করে দেয়, বাংলাদেশের অর্থনীতি কয়েকদিনের মধ্যেই ধসে পড়বে। চীন সেই ঘাটতি পূরণ করতে পারবে না। দীর্ঘ পথ, বিপুল খরচ ও অস্থিতিশীল পরিবহন পরিস্থিতির কারণে। এর মধ্যেই দেশে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বাড়ছে। ফলে সামান্য কৌশলগত ভুলের ফল হতে পারে ভয়াবহ। এদিকে ভারত বিকল্প করিডোর নিয়ে প্রস্তুত। মায়ানমার হয়ে নতুন রুট, সমুদ্রপথে সরবরাহ এবং আন্দামান নিকোবরের সক্ষমতা বৃদ্ধি করছে। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।